নমস্কার, লাইফ স্টোরিজের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আন্দামান ভ্রমণের যাবতীয় খুঁটিনাটি এবং দরকারি তথ্যগুলি। যারা কোনো রকম ট্রাভেল এজেন্টের সাহায্য ছাড়াই একা অথবা গ্রুপে নিশ্চিন্তভাবে আন্দামান ভ্রমণ করতে চান, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর উপভোগ করতে থাকুন জীবনের নানান স্বাদের গল্পগুলি, শুধুমাত্র লাইফ স্টোরিজে। প্রথমে আমরা আলোচনা করব আন্দামান ঘুরতে ঠিক কতদিন সময় লাগতে পারে। এর জন্য আমরা 3 রকম অপশনের কথা বলবো। প্রথমটি হলো পোর্ট ব্লেয়ার, হ্যাভলক এবং নীল আইল্যান্ড, যার মধ্যে পোর্ট ব্লেয়ারে 3 রাত্রি, হ্যাভলকে 2 রাত্রি এবং নীল আইল্যান্ডে 2 অথবা 1 রাত্রি, অর্থাৎ টোটাল 6 রাত্রি অথবা 7 রাত্রি। দ্বিতীয় অপশনটি হলো পোর্ট ব্লেয়ার, জলি বয়, হ্যাভলক, নীল আইল্যান্ড এবং বারাটা। এর মধ্যে পোর্ট ব্লেয়ারে 4 রাত্রি, আর হ্যাভলকে 2 রাত্রি এবং নীল আইল্যান্ডে 1 রাত্রি, অর্থাৎ টোটাল 7 রাত্রি। আর থার্ড অপশনটি হলো পোর্ট ব্লেয়ার, জলি বয়, বারাটাং এবং দিগলিপুর, যার মধ্যে পোর্ট ব্লেয়ারে 4 রাত্রি এবং দিগলিপুরে 3 রাত্রি, অর্থাৎ টোটাল 7 রাত্রি। যারা জলি বয় এবং বারাটাঙের ট্রিপটি করতে চান, তারা পোর্ট ব্লেয়ারে স্টে করে ডে ট্রিপে ঘুরে আসতে পারেন একদিন বারাটাং এবং আরেকদিন জলি বয়। আর কেউ যদি পুরো আন্দামানটি একবারে কভার করতে চান, সেক্ষেত্রে 12 থেকে 13 দিন অন্তত সময় লাগবে, তবে ট্রিপটি কিন্তু সেক্ষেত্রে বেশ হেক্টিক হয়ে যাবে। এবার আমরা বলি বছরের ঠিক কোন সময়ে আমরা আন্দামান ভ্রমণ করতে পারি সেই প্রসঙ্গে। আমি বলি শীতকাল, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। আন্দামান ভ্রমণের সেরা সময় হলো এটি। ওয়াটার স্পোর্টস থেকে শুরু করে ক্রুজ রাইড সবকিছুই নিশ্চিন্তভাবে উপভোগ করা যায় এই সময়ে। আবহাওয়া বেশ মনোরম হওয়ার জন্য ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু পিক সিজন হওয়ায় এই সময় সবকিছুরই চার্জ বেশ বেশি হয়, তাই ট্রিপের বাজেটটিও বেশ বেড়ে যায়। আর তাছাড়া ট্যুরিস্ট বেশি হওয়ার জন্য সমস্ত কিছুই আগে থেকে বুক করে যেতে হয়, আর ভিড়ের জন্য বেশ কিছু জায়গা আমরা নিরিবিলিতে ঘুরতেও আমাদের বেশ অসুবিধা হয়। এবার বলি গ্রীষ্মকালের কথা, অর্থাৎ মার্চ থেকে মে মাস। এই সময় তাপমাত্রা 26 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ভ্যারি করে, তাই গরম বোধ একটু বেশি হওয়ার জন্য টুরিস্টের সংখ্যা কিন্তু বেশ কম। ঘন ঘন ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য ক্রুজ রাইডগুলি মাঝে মধ্যে অনিশ্চিত হয়ে পড়ে, কিন্তু ওয়াটার স্পোর্টসগুলি করা যায় সকাল 10টার মধ্যে। তবে নর্থ আন্দামান বা বারাটাং এই জায়গাগুলি যদি কেউ ভ্রমণ করতে চান, তবে এই সময় খুব একটা অসুবিধা হয় না, কারণ এইগুলি সড়ক পথে যাওয়া যায়। এবার আসি বর্ষাকাল, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর অথবা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে। এই সময় আন্দামান ভ্রমণটি হলো সব থেকে রিস্কি, কারণ সমুদ্র মাঝে মধ্যে উত্তাল হয়ে যায় আর ঘূর্ণিঝড়ও দেখা যায়, তাই ক্রুজ রাইডগুলোও বেশ অনিশ্চিত হয়ে পড়ে। আবহাওয়া প্রতিকূল থাকলে ওয়াটার অ্যাক্টিভিটিস গুলিও বন্ধ হয়ে যায়, এবং বেশ কিছু জায়গা যেমন জলি বয়, নর্থ বে আইল্যান্ড এগুলো এই সময় প্রায় বন্ধই থাকে। তবে বর্ষায় আন্দামানের প্রকৃতির এক অনন্য রূপ দেখা যায়, বিশেষ করে ঘূর্ণিঝড় অথবা প্রবল বৃষ্টির সময় সমুদ্রের যে অপরূপ ভয়ানক সৌন্দর্য দেখা যায় তা সত্যিই অনবদ্য। বৃষ্টির জলে সদ্যস্নাত সবুজ প্রকৃতি আন্দামানকে ট্যুরিস্টদের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। অফ সিজন হওয়ার জন্য এই সময় ট্যুরিস্টদের ভিড় বেশ কম থাকে, তাই অনেকটাই কম খরচে এবং নিরিবিলিতে ঘোরার জন্য এই সময়টা হলো আদর্শ।
এবার আমরা জেনে নিই আন্দামানে কিভাবে পৌঁছাতে পারি। আন্দামানের একমাত্র এয়ারপোর্টটি পোর্ট ব্লেয়ারে বীর সাভারকার এয়ারপোর্ট। কলকাতা বা চেন্নাই থেকে বিভিন্ন এয়ারলাইন্সে সরাসরি অনেকগুলি ফ্লাইট রয়েছে এখানে যাওয়ার জন্য। পিক সিজনে দিল্লি বা ব্যাঙ্গালোর থেকেও বেশ কিছু ফ্লাইট ছাড়ে, তবে বেশিরভাগই কলকাতা বা চেন্নাই হয়ে কানেক্টেড। অফ সিজনে যেগুলির ভাড়া ৩,০০০ থেকে ৬,০০০ এবং পিক সিজনে ৬,০০০ থেকে ১০,০০০-এর মধ্যে ভ্যারি করে। ২ ঘন্টা ১৫ মিনিট মতো সময় লাগে চেন্নাই অথবা কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারে পৌঁছাতে। মেক মাই ট্রিপ, গো আইবিবো, বুকিং.com, ইজ মাই ট্রিপ এরকম অনেকগুলি অনলাইন সাইট রয়েছে যেখান থেকে আপনারা ফ্লাইটের টিকিটগুলি কাটতে পারেন। আন্দামানে যাওয়ার আরেকটি উপায় হলো জাহাজে করে। কলকাতা, চেন্নাই, ভাইজ্যাক এই সমস্ত জায়গাগুলি থেকে ৩ থেকে ৪ দিন সময় নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন পোর্ট ব্লেয়ারে। জাহাজের টিকিট বুকিং এর জন্য লিঙ্কটি আমরা স্ক্রিনে দিলাম। এছাড়া ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। পোর্ট ব্লেয়ারে নেমে প্রিপেড ক্যাব নিয়ে আপনি পৌঁছে যেতে পারেন হোটেলে। এখানে যেহেতু কোনো অ্যাপ বেসড ক্যাব পাওয়া যায় না, তাই প্রিপেড ক্যাবের ড্রাইভারদের বলে ওনারাই আপনাকে আপনার হোটেলে পৌঁছে দেবেন। এবারে বলি পোর্ট ব্লেয়ারে থাকার ব্যবস্থা সম্পর্কে। পোর্ট ব্লেয়ারে বিভিন্ন বাজেটের হোটেল রয়েছে, তার মধ্যে আবেরদিন বাজারে সব থেকে বাজেট হোটেলগুলির সংখ্যা বেশি, যেগুলির ভাড়া মোটামুটি ১,১২০০ টাকা থেকে শুরু হয় ডবল বেডরুমের। এছাড়া মেরিনা পার্কের কাছে কিছু ভালো হোটেল রয়েছে, যেখানে থাকলে আপনি ইভিনিং টাইমটি বেশ ভালো কাটাতে পারেন। মেরিনা হিলের কাছে রয়েছে বেশ কিছু লাক্সারি প্রপার্টি, যেমন ওয়েলকাম হোটেল বাই আইটিসি, সিশেল, সিম্ফনি, লেমন ট্রি, পিয়ারলেস ইত্যাদি। এদের ভাড়া মোটামুটি ৫,০০০ বা তার বেশি থেকে শুরু হয়। ভিডিওটি শেষে বেশ কিছু টিপস রয়েছে, যেখানে আমরা জানাবো পোর্ট ব্লেয়ারে কোথায় থাকলে আপনাদের জন্য সুবিধা হতে পারে। তাই অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। পোর্ট ব্লেয়ারে বেশ কিছু লোকাল স্পট রয়েছে, যেগুলিতে ঘোরার জন্য এখানে অটো ভাড়া পাওয়া যায়, তবে একটি অটোতে মাত্র ৩ জন বসতে পারে। যদি বেশি সংখ্যায় লোক হয় তাহলে এখান থেকে বড় গাড়ি বুক করতে পারেন, যে গাড়িগুলি আপনি হোটেলে বলে ওনারা ব্যবস্থা করে দেন, অথবা হোটেলের সামনে বা যে কোনো বাজার বা জাংশন এরিয়া থেকেও আপনি নিজে গিয়ে কথা বলে এই গাড়িগুলি ভাড়া নিতে পারেন। তাছাড়া যাদের 2 হুইলারের লাইসেন্স রয়েছে তারা ওখানে মোটর বাইক ভাড়া করে নিজেরাই ঘুরতে পারেন পুরো পোর্ট ব্লেয়ারটি। এখানে কিছু লোকাল বাসও রয়েছে, যাতে করে আপনি খুব কম খরচে পয়েন্ট টু পয়েন্টে ঘুরতে পারেন। পোর্ট ব্লেয়ার থেকে সাইট সিনের জন্য রয়েছে বেশ কিছু আইল্যান্ড, যেমন রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড, জলি বয় আইল্যান্ড ইত্যাদি। এখানে যাওয়ার জন্য যে বোট টিকিটগুলি রয়েছে সেগুলি আপনি ওখানে স্পটে গিয়ে অফলাইনে কাটতে পারেন, অথবা আগে থেকে অনলাইনেও কেটে যেতে পারেন। পিক সিজন হলে অনলাইনে কেটে যাওয়াই ভালো। অনলাইনে কাটার জন্য লিঙ্কটি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়া ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটি পেয়ে যাবেন। সেলুলার জেল এবং রস আইল্যান্ডে লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিটগুলি আপনারা অনলাইনে কেটে নিতে পারেন, যার জন্য লিঙ্কটি আমরা স্ক্রিনে শেয়ার করছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি। এবার আমরা চলে যাব হ্যাভলক আইল্যান্ডে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে পৌঁছানোর জন্য ফিনিক্স বে জেটি থেকে কিছু সরকারি ক্রুজ রয়েছে, আর হ্যাডো জেটি থেকে রয়েছে কিছু প্রাইভেট ক্রুজ, যার মধ্যে নটিকা, ম্যাক ক্রুজ, গ্রিন ওশান 1 এবং গ্রিন ওশান 2, যার মধ্যে কিছু আবার রয়েছে ক্লোজ ডে এবং কিছু রয়েছে ওপেন ডে। এগুলিতে অনলাইনে টিকিট বুক করার জন্য এদের সাইটের লিঙ্কটি আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। হ্যাভলক আইল্যান্ডে পৌঁছে আপনারা ওখান থেকে গাড়ি অথবা অটো নিয়ে পৌঁছে যেতে পারেন আপনাদের রিসর্টে। এখানে রিসর্টগুলির বিভিন্ন বাজেটের রয়েছে, যেগুলির ভাড়া ৬,০০০ থেকে ১২,০০০ টাকার মধ্যে মোটামুটি হয়। তবে যেগুলি লাক্সারি রিসর্ট রয়েছে তাদের প্রায় সবারই নিজস্ব স্কুবা করার ব্যবস্থা রয়েছে এবং প্রাইভেট বিচেরও ব্যবস্থা রয়েছে। হ্যাভলক আইল্যান্ডে সাইট সিইং এর জন্য এখানে গাড়ি ভাড়া পাওয়া যায়, অথবা যারা 2 হুইলার চালাতে চান তারা মোটর বাইক নিয়েও পুরো হ্যাভলক আইল্যান্ডটি ঘুরতে পারেন। হ্যাভলকে ঘোরার মেন স্পটগুলি হলো গোবিন্দনগর বিচ,
রাধানগর বিচ, কালাপাত্থর বিচ এবং এলিফ্যান্ট বিচ। এর মধ্যে এলিফ্যান্ট বিচটি হলো ওয়াটার অ্যাক্টিভিটিস এর জন্য বিখ্যাত। এলিফ্যান্ট বিচে পৌঁছানোর জন্য দুটি রাস্তা রয়েছে। প্রথমটি হলো ট্রেক করে। গোবিন্দনগর বিচ থেকে রাধানগর বিচের দিকে যেতে এই রাস্তায় ট্রেক রুটটি পড়ছে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1 ঘন্টা ট্রেক করে পৌঁছাতে পারেন এলিফ্যান্ট বিচে। তবে বর্ষাকালে এই রুটটি অ্যাভয়েড করাই ভালো। এলিফ্যান্ট বিচে পৌঁছানোর আরেকটি উপায় হলো হ্যাভলক জেটি থেকে স্পিড বোটে করে, যার জন্য আপনারা জেটিতে পৌঁছে 1000 টাকা দিয়ে অফলাইনে টিকিটটি কাটতে পারেন, অথবা অনলাইনে কাটার জন্য স্ক্রিনে দেওয়া লিঙ্কটিও দেখে নিতে পারেন। আর এই 1000 টাকার মধ্যে ইনক্লুড করা থাকে 5 মিনিটের স্নরকেলিংটি। 5 মিনিটের বেসিক এক্সপিরিয়েন্সের পর কেউ যদি স্নরকেলিংটি আরো ভালো করে করতে চান তাহলে তার জন্য 1000 টাকা দিয়ে আরো টিকিট কাটতে হবে। এছাড়াও এখানে রয়েছে স্কুবা, সেটার জন্য আপনাকে 2500 টাকা থেকে 3500 টাকা দিয়ে টিকিট নিতে হবে। স্কুবা আর স্নরকেলিং ছাড়া এখানে সি ওয়াক করা যেতে পারে, যেটি খুবই ভালো একটি এক্সপিরিয়েন্স। যারা স্কুবা করতে খুব একটা স্বচ্ছন্দ নয় তাদের জন্য। তার চার্জও আপনাদের 2500 টাকা থেকে 3500 টাকাই পড়বে। তো এই টাকার মধ্যে আপনাদের ভিডিওগ্রাফি ইনক্লুড করা থাকে, তবে সেটা কিন্তু ভিজিএ ক্যামেরাতে। যদি কেউ গোপ্রোতে ভিডিও করতে চান তার জন্য 500 টাকা পার হেড এক্সট্রা চার্জ করবে। ডায়াবেটিস, হার্টের সমস্যা, কানের ইনফেকশন, হাই প্রেশার, হাঁপানি বা মৃগী রোগ থাকলে তাদেরকে সি ওয়াকের জন্য পারমিশন দেওয়া হয় না। 12 বছরের নিচের বাচ্চাদেরও এর জন্য পারমিশন দেওয়া হয় না। এগুলি ছাড়াও এলিফ্যান্ট বিচে আরো অনেক রাইড রয়েছে, যেগুলি আপনারা 4টে থেকে 6টার প্যাকেজ হিসাবে নিতে পারেন। তার জন্য প্রত্যেকটা রাইডে 400 টাকা থেকে 500 টাকা পার হেড পড়বে। আর এই টিকিটগুলি আপনারা হ্যাভলক জেটি থেকে বিভিন্ন কাউন্টার রয়েছে সেখান থেকে কেটে নিতে পারেন। এলিফ্যান্ট বিচে পৌঁছে 40 থেকে 50 টাকা দিয়ে লকার নিয়ে আপনারা আপনাদের দামি জিনিসগুলি রেখে ওয়াটার রাইডসগুলি করতে পারেন। এগুলি খুবই সুরক্ষিত, আর এখানে কিছু চেঞ্জিং রুম এবং টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আগুন জ্বালানো যেহেতু বারণ, সেজন্য এই দ্বীপে কোনো রকম রেস্তোরাঁ নেই, তবে কিছু শুকনো খাবার ও ফলের অস্থায়ী দোকান রয়েছে। এই বিচে 2 থেকে 3 ঘন্টার সময় দেওয়া হয় সমস্ত ওয়াটার রাইডসগুলি বা ওয়াটার অ্যাক্টিভিটিসগুলি কমপ্লিট করার জন্য। যারা অনেক রকমের ওয়াটার রাইডস নিয়েছেন তারা চেষ্টা করবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলিকে কমপ্লিট করে তারপর যে বোটে গিয়েছিলেন সেই বোটে করেই ফেরত আসতে। এবার বলি নীল আইল্যান্ডের কথা। হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে যাওয়ার জন্য বেশ কিছু সরকারি এবং প্রাইভেট ক্রুজ রয়েছে, যেগুলি অনলাইন টিকিট বুক করার জন্য লিঙ্কটি আমরা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। নীল জেটির বাইরে বেশ কিছু প্রাইভেট গাড়ি দাঁড় করানো থাকে, যাদেরকে বললে আপনাদের রিসর্টে তারা পৌঁছে দেবেন। যদি আপনারা চান পুরো আইল্যান্ডটি গাড়িতে করে ঘুরতে, তাহলে তাদের সাথে প্যাকেজ সিস্টেমের ব্যবস্থা করে নিতে পারেন, যার মধ্যে ইনক্লুড করা থাকবে আপনাদেরকে জেটি থেকে পিক করা থেকে শুরু করে পুরো সাইট সিন করিয়ে এবং পরের দিনকে নীল জেটিতে আবার ড্রপ করা। নীল আইল্যান্ডে বিভিন্ন বাজেটের রিসর্ট রয়েছে, মোটামুটি যেগুলি 3000 টাকা থেকে শুরু করে 8000 টাকার মধ্যে পড়ে। তবে এখানে আরেকটি ব্যবস্থাও রয়েছে, কিছু স্থানীয় লোকজন তাদের ছোট ছোট হাটগুলি ভাড়া দেয় 500 টাকা থেকে 2000 টাকায়। এখানে থাকার সুবিধা হলো এখানে আপনারা খুবই সস্তায় ঘরোয়া পরিবেশ এবং খাবার পেতে পারবেন। নীল আইল্যান্ডে ঘোরার জন্য গাড়ি ছাড়াও রয়েছে টু হুইলার। টু হুইলারের জন্য এখানে 400 টাকা থেকে 500 টাকা নেয় প্রতি 24 ঘন্টায়, এবং যাতে 100 থেকে 150 টাকার পেট্রোল ভরলে আপনারা পুরো আইল্যান্ডটি অনায়াসে ঘুরে দেখতে পারেন। আর যেহেতু নীল আইল্যান্ডটি খুবই ছোট, এখানে আরেকটিও ব্যবস্থা রয়েছে, সেটা হচ্ছে সাইকেলের। যারা সাইকেল চালাতে ভালোবাসেন তারা এখানে সাইকেল চালিয়ে পুরো আইল্যান্ডটি ঘুরতে পারেন, যেটি খুব সুন্দর একটি অভিজ্ঞতা। নীল আইল্যান্ডে ঘোরার জন্য মেইন কিছু জায়গা হলো ভরতপুর বিচ, লক্ষ্মণপুর 1 এবং 2 নম্বর বিচ এবং সীতাপুর বিচ।
এর মধ্যে ভরতপুর বিচটিতে বেশ কিছু রকম ওয়াটার অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে স্কুবা হচ্ছে অন্যতম। ট্যুরিস্টের সংখ্যা কম হওয়ার জন্য এখানে কোরাল দ্বীপগুলো বেশ পরিষ্কারভাবে দেখা যায় এবং এখানের খরচও অন্যান্য জায়গার তুলনায় বেশ কম। 2500 থেকে 3000 টাকার মধ্যে খুব সুন্দরভাবে এখানে আপনারা স্কুবা করে নিতে পারেন। বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের প্রসঙ্গে বলি, ওয়াটার স্পোর্টস এবং টপ ওয়াটার অ্যাক্টিভিটি যেমন প্যারাসিলিং, জেট স্কিং, বানানা রাইড এইগুলি আপনারা পোর্ট ব্লেয়ারের নর্থ বে আইল্যান্ডে অথবা হ্যাভলকের এলিফ্যান্ট বিচে করতে পারেন, কারণ এখানে এগুলির অপশন অনেক বেশি থাকে। আর পোর্ট ব্লেয়ারের জলি বয় আইল্যান্ডে আন্ডার ওয়াটার যে লাইফ রয়েছে সেটা দেখার জন্য ওখানে গ্লাস বটম বোট রাইডের ব্যবস্থা রয়েছে। তবে এখানে কুমিরের উপস্থিতির জন্য কোনো রকমের আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু পারমিশন নেই। এবার বলি, যারা পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর যেতে চান, পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর যাওয়ার জন্য এখানে বাই রোড কিছু সরকারি এবং প্রাইভেট বাস রয়েছে, যেগুলি খুবই কম টাকায় আপনাদের 9 থেকে 10 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে দিগলিপুরে। এছাড়া পোর্ট ব্লেয়ার থেকে কিছু শিপ রয়েছে যাতে করেও আপনারা দিগলিপুর পৌঁছাতে পারেন, যাতে আপনাদের সময় নেবে 8 থেকে 9 ঘন্টা। সবশেষে রইল কিছু ইম্পর্টেন্ট টিপস এবং সাজেশন, যেগুলো আশা করি আপনাদের বেশ কাজে লাগবে। যেহেতু পুরো আন্দামান ট্রিপটি একবারে করা বেশ হেক্টিক, সেজন্য আমরা বলবো পারলে অন্তত 2 বার আন্দামান যাওয়ার চেষ্টা করবেন এবং সেটি বছরের 2টো সময়। যদি বর্ষাকালে আন্দামান যাওয়ার প্ল্যান করেন তাহলে চেষ্টা করবেন হাতে কিছুটা এক্সট্রা সময় নিয়ে যাওয়ার, কারণ এই সময় অনেক কিছুই একটু লেটে চলে, মানে ডিলে হতে পারে বা ক্যান্সেল হতে পারে, সেজন্য এক্সট্রা একটু টাইম নিয়ে গেলে অসুবিধা হয় না। পোর্ট ব্লেয়ারে যাওয়ার জন্য চেষ্টা করুন ভোরের ফ্লাইট বুক করতে, যাতে ওখানে তাড়াতাড়ি পৌঁছে পুরো দিনটি আপনারা ঘুরতে পারেন, কারণ ওখানে বেশ কিছু জায়গা যেমন রস আইল্যান্ড, নর্থ বে আইল্যান্ড এগুলি যাওয়ার জন্য যে বোট রয়েছে সেগুলি দুপুরের পরে কিন্তু আর পাওয়া যায় না। পোর্ট ব্লেয়ারে চেষ্টা করবেন যেটির কাছাকাছি কোনো হোটেলে থাকতে, যাতে করে পরের দিন সকালে যদি আপনাদের হ্যাভলক বা নীল আইল্যান্ডে যাওয়ার প্ল্যান থাকে খুব সহজেই আপনারা জেটিতে পৌঁছাতে পারেন, কারণ এই সময় জেটিতে বেশ ভিড় হয় এবং ট্রাফিকও বেশ বেশি থাকে। আর ওখানে ক্রুজের জন্য বেশ চেকিং প্রসিডিউরসগুলিতেও সময় চলে যায়, সেজন্য যত তাড়াতাড়ি আপনারা পৌঁছাতে পারবেন আপনাদের জন্য সুবিধা হবে। পোর্ট ব্লেয়ার থেকে ক্রুজ বুক করার সময় চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব সেই ক্রুজগুলিকে টিকিট নেওয়ার, কারণ তাতে করে সকালের দিকে যে ক্রুজগুলি সেগুলি ক্যান্সেল হওয়ার চান্সেস বেশ কম থাকে এবং যত তাড়াতাড়ি আপনারা হ্যাভলক বা নীলে পৌঁছাবেন ওখানে সারাটা দিন সেরকমভাবে আপনারা ঘুরতে পারবেন। যদি সকালের ফ্লাইটে পোর্ট ব্লেয়ারে পৌঁছান তাহলে চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব জেটিতে পৌঁছে রস আইল্যান্ড এবং নর্থ বেতে চলে যাওয়ার, কারণ নর্থ বেতে যাওয়ার শেষ ফেরি সেটি সকাল 11টার সময় ছেড়ে যায় আর দুপুর 3টের সময় নর্থ বে আইল্যান্ডটি বন্ধ হয়ে যায়। সুতরাং তার মধ্যে আপনাদেরকে ঘুরে আসতে হবে এবং ফেরার পরে আপনারা উপভোগ করতে পারেন এখানে যে মিউজিয়ামগুলি রয়েছে সেগুলি, এবং সেলুলার জেলের যে লাইট অ্যান্ড সাউন্ড শোটি রয়েছে সেটি সন্ধ্যাবেলা দেখতে পারেন। আর তারপরে আপনারা মেরিনা পার্কের দিকে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। সেলুলার জেলটি ঘুরে দেখার আগে আমরা বলবো যদি পারেন লাইট অ্যান্ড সাউন্ড শোটি আগে দেখে নেওয়ার, যাতে করে এর ইতিহাস যদি আপনারা জেনে নেন পরের দিনকে যখন ঘুরে দেখবেন সেটা অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এর পরের দিন আপনারা চাইলে হ্যাভলক অথবা নীলের জন্য ক্রুজ নিতে পারেন, অথবা পোর্ট ব্লেয়ারে আরও একদিন থাকতে পারেন। সেই দিনকে আপনারা আরও ওখানে যে বিচগুলি রয়েছে যেমন করবিন ক্রোক বিচটি, চিরিয়া টাপু এগুলি আপনারা ঘুরে দেখতে পারেন। হ্যাভলক আইল্যান্ডে আমরা অ্যাটলিস্ট 2টো রাত থাকার জন্য সাজেশন দেব, কারণ প্রথম দিন পৌঁছানোর পরে আমরা বলবো রাধানগর বিচটিতে ঘুরে নিন, এখানে তারপরে সানসেট দেখে রিসর্টে ফিরে আসুন। পরের দিন সকালে কালাপাথর বিচে গিয়ে সানরাইজ এনজয় করে তারপরে ফিরে ব্রেকফাস্ট করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যান এলিফ্যান্ট বিচে।
হ্যাভলকে খাবারের জন্য এখানে বিভিন্ন রকম স্ট্রিট ফুড আপনারা ট্রাই করতে পারেন। তাছাড়া বিভিন্ন সি ফুডের জন্য আপনারা কোকো অঞ্জু রেস্তোরাঁ অথবা সামথিং ডিফারেন্ট রেস্তোরাঁটি ট্রাই করে দেখতে পারেন। নীল আইল্যান্ডে খাবারের জন্য আমরা বলবো ভরতপুর বিচের পাশে যে খাবারের স্টলগুলি রয়েছে এখান থেকে আপনারা তাজা খাবার, বিশেষ করে মাছের বিভিন্ন প্রিপারেশন ট্রাই করতে পারেন। এখানে তাজা রেড স্ন্যাপার ফ্রাইটি যারা পছন্দ করেন তারা একবার ট্রাই করে দেখবেন। লক্ষণপুর 2 নম্বর বিচে যে প্রাকৃতিক সেতুটি রয়েছে যা হাওড়া ব্রিজ নামেও পরিচিত, সেটি শুধুমাত্র ভাটার সময় দেখা যায়, তাই চেষ্টা করবেন ভাটার সময়টা জেনে সেখানে যাওয়ার। যেহেতু আন্দামানে বেশ কিছু বিচ রুক্ষ এবং পাথুরে, তাই চেষ্টা করবেন সবসময় সেখানে সাঁতারে জুতো পরে যাওয়ার। এগুলি পরা থাকলে আপনাদের জলের নিচে যে আন্ডার ওয়াটার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো করতেও সুবিধা হবে। কোনো রকম জীবিত প্রবাল দ্বারা বা কোনো পাথর দ্বারা আপনারা পায়ে চোট পাবেন না। আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটিস করার সময় কোনো রকম প্রবাল অথবা সামুদ্রিক প্রাণীকে স্পর্শ করা বা আঘাত করা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। জল থেকে জীবিত অথবা মৃত অবস্থায় প্রবাল বের করে আনা আইনগতভাবে কিন্তু নিষিদ্ধ। পোর্ট ব্লেয়ারে বেশিরভাগ মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করলেও হ্যাভলক এবং নীল আইল্যান্ডে কিন্তু শুধুমাত্র এয়ারটেল এবং বিএসএনএল ঠিকভাবে কাজ করে, আর জিও হ্যাভলক এবং পোর্ট ব্লেয়ারে কাজ করলেও নীল আইল্যান্ডে কিন্তু ভালোভাবে কাজ করে না। সবশেষে বলি, আন্দামান যেহেতু ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে অবস্থিত, তাই এখানে বেশ কিছু জিনিস কিন্তু সহজলভ্য নয়। বিশেষ করে পোর্ট ব্লেয়ারের বাইরে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা দীর্ঘদিন অপেক্ষার পরে তবেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলি পেতে পারেন। তাই পর্যটক হিসাবে আপনি সবসময় আপনার সুবিধা মতো জিনিসগুলি নাও পেতে পারেন, আর এর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাটাই ভালো। পোর্ট ব্লেয়ারের বাইরের জায়গাগুলিতে চিকিৎসার সুবিধা বেশি কম। জরুরি অবস্থায় তাই হ্যাভলক এবং নীল আইল্যান্ড থেকে এয়ারলিফট করে পেশেন্টকে নিয়ে আসা হয় পোর্ট ব্লেয়ারে। তাই আমরা বলবো, আপনাদের যদি কারো স্বাস্থ্যগত কোনো সমস্যা থেকে থাকে বা যদি সি সিকনেসের প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় মেডিসিন আপনারা সঙ্গে নিয়ে যাবেন। আশা করি আন্দামান ভ্রমণের জন্য বেশ কিছু খুঁটিনাটি এবং দরকারি তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি আপাতত এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।